আসসালামু আলাইকুম। মহেশ সাইলেজের পক্ষ থেকে আমি হাবিব আছি। আজকে মূলত লাইভে আসার একটাই কারণ, একটা ডেইরি ফার্ম নিয়ে একটু আলোচনা করব। আজকে আপনাদেরকে দেখাবো একটা পরিকল্পিত ডেইরি ফার্ম পরিকল্পনা অথবা মিসম্যানেজমেন্টের কারণে কিভাবে আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, সেটা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব। আমার এই পেজে যারা আছেন বা ডেইরি খামারি অথবা ফ্যাটেনিং খামারি যারা আছেন, সবাই জয়েন করবেন আশা করি। এবং আপনাদের যে অভিজ্ঞতা আছে ডেইরি অথবা ফ্যাটেনিং সম্পর্কে, যে কোন কোন কারণে খামার মূলত আস্তে আস্তে বন্ধ হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, আশা করি শেয়ার করবেন। আসেন আপনাদেরকে আগে ফার্মটা ঘুরে দেখাই, পরে একটু আলোচনা করি। আমি যেটাতে আছি এই ফার্মটা মূলত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে পড়ছে। এটা উত্তরখান থানায় এটা একটা পরিকল্পিত ফার্মই বলা যায়। আর ফার্মটা মূলত আমার হাতেই করা ছিল। আজকে থেকে 4 বছর আগে ফার্মটা আমার হাতেই করা ছিল। আপনাদেরকে ফার্মের আদ্যপ্রান্ত সবই দেখাবো। এটা হচ্ছে ফার্মের শুরু, যে এখান থেকে শুরু। যেটা হচ্ছে ফার্মের গেট। যে গেট দিয়ে দেখতেছেন ঢুকে, এটা একটা ছোট একটা পুকুর, যেটা একটা মৎস্য প্রজেক্ট। এটা পাশাপাশি এখানে হাঁস দেখতেছেন, এটা হচ্ছে হাঁসের প্রজেক্ট, হাঁস প্লাস মৎস্য দুইটা একসাথেই। এই পুকুরটা আমার মানে হাতেই করা, খুব শখ করে একটা পুকুর করা এটা। এবং পুকুরের চতুর্পাশে দেখতেছেন লেবু, 12 মাসি আম, তারপর পেয়ারা, মোটামুটি যে কটা সম্ভব হাতে নাগালে ছিল, ফল গাছ, লেবু গাছ, মোটামুটি সবই লাগানো আছে এখানে। দেখেন ফ্রন্ট সাইডটা কত সুন্দর। এটা হচ্ছে ঢোকার গেট। ঢুকেই এগুলো হচ্ছে গরুর খাবারের ওয়্যার হাউস। আসেন আগে আমরা ডেইরি শেডে প্রবেশ করি। আপনারা যারা আছেন লাইনে আসছেন, সবাই আপনাদের মতামত জানাবেন, কমেন্টস করবেন, মতামত জানাবেন। এটা হচ্ছে ডেইরি শেড। এখানে অলমোস্ট এখনো 50টার মতো গাভী আছে, দুধের গাভী আছে 50টার মতো। এবং হাই মিল্কিং কাউ আছে অনেকগুলো। যেমন এটা একটা, এটা প্রায় 10টা, এটা সম্ভবত এই বিয়ে নিয়ে 10টা হবে। এর আগে আরো 9বার বাচ্চা দিছে এটা। ভালো একটা গরু, ওর দুধ 38+ ছিল। এই পাশে মূলত এই যেগুলো আছে এগুলো ম্যাক্সিমামই ফার্মের বকনা। তো এটাও ফার্মের বকনা, এটাও ফার্মের বকনা। এখন দুপুরে খাবারের সময়। এখানে দানাদার মূলত সিপি কোম্পানির মিক্স ভুসি যেটা আছে ওইটা, বাইপ্রোফিট আর সাইলেজ। আমাদের মহেশ সাইলেজটা এখানে মূলত ব্যবহার করা হয়। এবং এটা খুব ভালো ব্রিডের একটা জার্সি, খুব ভালো মানের। এটা জাত উন্নয়নের জন্য একটা শাহিওয়াল ক্রস গাবি নেওয়া ছিল। এটা আমার ছিল, ওরে ওখান থেকে এখানে নিয়ে আসছি।
এটা মূলত জাত উন্নয়নের জন্য। এটার বাচ্চা আছে দুইটা, দেখাবো এগুলো পরে। একটু দেখেন, পরে আস্তে আস্তে করে সবগুলো বিবরণ দিব। যেমন এটাও খুব ভালো ব্রিডের একটা গরু, সব ফ্রিজিয়ান, হলস্টেইন ফ্রিজিয়ান, কিছু ক্রস গাভি আছে এখানে। মানে পরিকল্পিত জিনিসটা পরিকল্পনা অথবা মিসম্যানেজমেন্টের কারণে যে নষ্ট হয়, সেটা আপনাদের সাথে আলোচনা করবো আজকে ইনশাআল্লাহ। এটা এটা আমার একটা কেনা বকনা ছিল। এটা আপনার, এটা ব্লাড লাইনটা সম্পর্কে সঠিক ধারণা দিতে পারবো না, যেহেতু আমার হাট থেকে বকনা কেনা ছিল। এটা ফার্স্ট ইস্যুতে 27+ ছিল, ফার্স্ট ইস্যুতে। এটা এটা আড়া কোয়ালিটিটা দেখেন, আড়াটা খুব ছোট, যেটাকে অনেক খামারিরা মাউইরা উলান বলে। বাট ওর দুধের রেজাল্ট খুবই ভালো। এখন অবশ্য প্রেগনেন্ট, দুধটা বন্ধ করা হবে আস্তে আস্তে। এটা একটা ষাঁড় বাচ্চা, এটার বিবরণ পরে দিব। এটা হচ্ছে ওই যে জাত উন্নয়নের জন্য যে সাহিওয়াল গাভীটা দেখাইলাম, ওইটার বাচ্চা। এটা নিয়ে পরে আলোচনা করছি। এই কয়টা চারি খালি, এগুলো গরু ছিল, মাঝখানে মনে হয় বিক্রি হয়ে গেছে এগুলো। এটা 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 খুবই ভালো মানের একটা গাভী। এটা অনেক পুরাতন মডেলের, যারা পুরাতন খামারি আছেন ওরা দেখলে চিনবেন। এটা পুরাতন মডেলের একটা গাভী, 35+, এখন প্রেগনেন্ট। এগুলো সব ঘরের বকনা। এটাকে ড্রাই খাবার দেওয়া হচ্ছে, এটা প্রেগনেন্ট, এটা দুধ বন্ধ করা হবে, এই কারণে ড্রাই খাবার দেওয়া হচ্ছে এটাকে। এটা একটা ক্রস গাভী, এটা ঘরের বাচ্চা। এটাও একটা ক্রস গাভী, কিন্তু এগুলো আবার ল্যাকটেশন পিরিয়ডটা অনেক বেশি দিন থাকে। এটা ঘরের বকনা ছিল। এটা একটা জার্সি গাভী, এটাও খুব ভালো একটা গাভী। এটা 25+ দুধ। কিন্তু গরুর শরীরের অবস্থা দেখেন, মিসম্যানেজমেন্ট। এইসব গরুগুলা ম্যাক্সিমাম গরুই খুবই খারাপ অবস্থা। এটা একটা জার্সি গাভী, খুবই খারাপ অবস্থা। দেখেন সেটা আমার হাতে করা ছিল এগুলা। পর্যাপ্ত আলো বাতাস। এখন দুপুর, এখন দুপুর সম্ভবত 2টা বাজে, 2:30 বেজে গেছে, সব ফ্যান বন্ধ, প্রচুর বাতাস। এই যে দক্ষিণ পাশটা পুরাই খালি, পুকুর ওই পাশে অনেক বড় একটা লেকের মতো আছে, যেখানে পর্যাপ্ত বাতাস। ওইভাবে পরিকল্পিতভাবে ফার্মটা করা, কিন্তু ম্যানেজমেন্টের কিছু ভুল ডিসিশনে ফার্মটা মোটামুটি এখন লস বলতে অনেকটা লসই আছে, সেটা বলা যায়। এটা হচ্ছে পেয়ারা গাছ, প্রচুর পরিমাণে পেয়ারা আসছে। এখন আপনারা যারা ডেইরি খামারি আছেন, আপনারা আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন। আর আমার যতটুকু অভিজ্ঞতা এই সম্পর্কে বা এই ডেইরি সম্পর্কে, তা অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব। আরো কিছু সাইট আছে, এটা দেখাই। ফ্যাটেনিং যেটাতে ছিল এটা দেখাই। ও বড় কথা হয়েছে, আমাদের তো ছাগল প্রজেক্টও ছিল। এই যে যে ছাগল নিয়ে পুরো বাংলাদেশ মাতাল, সেই ছাগল। এটা কোন ব্রিড, বিটল হবে না ব্ল্যাক বেঙ্গল হবে না হরিয়ানা হবে, এটা আপনারাই জানাবেন, আমি কিছু বলবো না এটাতে।
পরিকল্পিত যে বলতেছি বারবার, এই কারণে বলি, এই যে দেখেন এই সামনের সাইডটা খালি ছিল, এটাতে দেশি মুরগির জন্য একটা শেড করে রাখা, দেশি মুরগি প্লাস কবুতর। এই প্রজেক্টটা মূলত 3 বিঘা জায়গার উপরে, বিশাল প্রজেক্ট। এটা হচ্ছে বাছুরের জন্য, বাহিরে একটু হাঁটাহাঁটি করবে এই কারণে রাখা। এটাও বাছুরের শেড ছিল, কোনো গরু নাই। এটা ছাড়া কোনো গরু নাই। এই যে এখানে কয়েকটা বাছুর আছে, গরু আছে অলমোস্ট 50টার মতো, কিন্তু বাছুর কয়টা দেখেন, 1 2 3 4 5 6টা বাছুর। 2টা ষাঁড় বাছুর, বড় 2টা। আচ্ছা, এখন এটা ফেটে নেই। এই যে সাদা যেটা, এটা হচ্ছে ব্রিডিং বুল। এখন এখান থেকে শুরু করি। আমার প্রশ্ন হলো, এত বড় একটা ফার্ম, এটা না শুধু ধরেন যারাই ফার্ম করেন, ডেয়ারি করেন, যখনই আপনার ডেয়ারিটা শুরু করবেন, শুরু থেকে আপনাকে চিন্তা করতে হবে যে আমি শুরু করলাম, আগামী 1 থেকে 1.5 বছর পরে আমি আর গরু কিনবো না। আমার ফার্মের যত বকনা হবে আমি এগুলো থেকে জাত উন্নয়ন করবো। তবে এটাও একটা খুব ভালো ব্রিডার, এটা গভর্নমেন্ট 100%-এর বাচ্চা, খুব ভালো একটা বাচ্চা, এটা খুব অ্যাক্টিভ, খুব অ্যাক্টিভ। আর জাত উন্নয়নের জন্য একটা দেশি গাভী দেখাইলাম আপনাদেরকে, এটার বাচ্চা হয়েছে এই 2টা। এটা হয়েছে 166 ব্রাক শাহিওয়াল 100%-এর বাচ্চা, এটা হয়েছে 165-র বাচ্চা। এই 2টার পরে হয়েছে ওই যে ছোট একটা বাচ্চা আগে দেখালাম, ওই বাচ্চাটা। এটা কোনোটাই দাঁতে নাই এখনো, এটা দাঁতছে, এই পাশে বড়টা দাঁতছে, ছোটটা দাঁতে নাই। এই সেই 12 লাখ টাকার ছাগল। এখন আপনারা যারা ডেরি করেন, আপনারা সবাই আপনাদের মতামত জানাবেন। আর এখানে করা 2020-এ, তার আগে অন্য জায়গায় ছিল, তখন ওদের গরুর সংখ্যা কম ছিল। 2020-এ আমি এটা এখানে ফার্মটা করে দিছি। ফার্মটা করা প্লাস এখানে নতুন করে কিছু গরু কিনা বাবদ আমার জানা মতে ওই সময়ই 1 কোটি টাকা খরচ করা হয়ে গেছিল অলরেডি, এটা 20-এর দিকে। আর তার আগে ওনার অলমোস্ট আরো 1 কোটি টাকার গরু ছিল, বা তারও বেশি হবে। শুরুটা ভালোই ছিল, শুরুতে মোটামুটি যেহেতু পুরাতন ফার্ম, জাস্ট স্থাপনা নতুন করে শিফট করা হয়েছে, কিছু গরু নেওয়া হয়েছিল। তো তখন দুধ প্রায় 950 প্লাস ছিল, এবং 4-5 মাস মোটামুটি 4 লাখ 4.5 লাখ 5 লাখ টাকা প্লাস প্রফিট আসছে। তো আপনারা যারা ডেরি করেন, আপনারা জানেন যে মোটামুটি 4 মাস গেলেই গাভীর দুধ কমা শুরু হয় আস্তে আস্তে, বা সর্বোচ্চ 5 মাস। তখন হয় কি, গরুকে সাপ্লিমেন্ট দিতে হয়, এবং পরবর্তীতে যেসব গরু ড্রাই পিরিয়ডে ছিল, যেগুলো বাচ্চা দিবে, এইগুলা ড্রাই অবস্থায় ভালো পরিচর্যা করতে হয়। কারণ একটা গরু যখন আপনার রেডি হবে, তখন অন্য একটা গরু বন্ধ করতে হবে। সব ডেইরির ক্ষেত্রে হয় কি, যে সিস্টেম মেনটেন করতে হবে। সিস্টেম মেনটেন করতে না পারলে, একবার ট্র্যাকচ্যুত হয়ে গেলে প্রবলেম। কারণ দুধের যে একটা ফ্লো থাকে, ওইটা সবসময় অ্যাভারেজ রাখার চেষ্টা করতে হবে। হয়তো বা 20-50 কেজি আপ ডাউন হবে, যেহেতু বড় ফার্ম। এখন এই ফার্মের দুধ আছে সর্বসাকুল্যে 370-80 প্লাস, কোথায় 900, কোথায় 370-80। সেক্ষেত্রে গরু কমে গেছে অলমোস্ট প্রায় 30-35টার উপরে। এটা লসের আরেকটা বড় কারণ হলো যে এই ফার্মে নিজস্ব কোনো প্রোডাকশন নাই। প্রোডাকশন বোঝাচ্ছে এটা যে নিজেদের রানিং কোনো বকনা নাই, বাছুর নাই, যেটা থেকে বকনা হবে, যে নতুন গাভী তৈরি হবে, এরকম কোনো অপশন ওদের নাই। তো এই কারণে প্রজেক্টটা মোটামুটি মানে লসই বলা চলে। এখন প্রতি মাসে তাও 3.5 থেকে 4 লক্ষ টাকার উপরে লস আসতেছে, যেহেতু বড় প্রজেক্ট।
ওয়ার্কারের ব্যাপার থাকে, খাবারের ব্যাপার থাকে। তো আমার সামনে যেই কয়েকটা ব্যাপার, মানে বিশেষ করে আমি যে 4-5টা ব্যাপার খেয়াল করলাম, সেটা হচ্ছে আমি বারবার মিসম্যানেজমেন্ট বলতেছি একটাই কারণ, ফ্রিজিয়ান গরুর ক্ষেত্রে যেটা হয়, অনেকে চিন্তা করে যে আমার একটা গরুর 20 কেজি দুধ, এখন কমে চলে আসছে 15 কেজি, তো আমি আগে খাবার দিচ্ছি 10 কেজি, এখন খাবার দিব 8 কেজি, মানে দুধ কমে গেছে, আমি তার খাবারটা কমে দিলাম। কিন্তু গরুটা যে প্রেগনেন্ট এই জিনিসটার খেয়াল করে না। এখন প্রেগনেন্ট গরুর ক্ষেত্রে যেটা হয়, যখন গরুটা প্রেগনেন্ট থাকে বা 6-7 মাস চলে আসে, মানে তার দুধটা বন্ধ করতে হবে, ড্রাই পিরিয়ড হবে, ওই সময় কিন্তু তাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে, ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেল যা আছে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। কারণ পরবর্তী পিরিয়ডে যখন সে বাচ্চা নিয়ে আসবে, তখন কিন্তু তার দুধের প্রোডাকশনটা ঠিক রাখতে হবে। কিন্তু এইখানে এই প্রজেক্টটা এসে ভুল করে ফেললো, যে ড্রাই পিরিয়ডের যেসব গরু ছিল বা ওনার কিছু গাভিন যে বকন ছিল ফার্মের, এইগুলার খাবারটা কমাই দিল। যেহেতু ওনার ফার্মের দুধ কমে গেছে, ডে বাই ডে কমে যাচ্ছে, উনি এই লসটা যেন না আসে, উনি খাবারটার দিকে হাত দিল, দিয়ে খাবারটা কমাই দিল। তাতে হলো কি, ওনার 17টা গাভিন বকন ছিল, গাভিন, হ্যাঁ গাভিনই ছিল মোটামুটি, কোনটা 2 মাস, কোনটা 3 মাস, 4 মাস এরকম। ওইগুলাকে তখন দানাদার খাবার, 2 বেলায় সর্বোচ্চ 2 কেজি দানাদার খাবার গেছে। প্রত্যেকটা বকনার লাইভ ওয়েট আছে 350 থেকে 300 থেকে 350 বা 400 এরকম। তো এতে দেখা গেল 3-4 মাস বা 5 মাস যাওয়ার পরে ম্যাক্সিমাম বকুনি যেগুলা গাভিন, কোনোটাই শারীরিকভাবে সুস্থ না, এবং 7 মাস 8 মাসে আইসেই অনেকগুলা বকুন বাচ্চা দিয়ে দিল। যাদের মার রেকর্ড ভালো, বকনার কোয়ালিটি ভালো, যেটার দুধ প্রেডিকশন করা মানে হওয়া দরকার ছিল যে 20 লিটার হবে, ওইসব গরুর দুধ হচ্ছে 10 লিটার, 9 লিটার, 8 লিটার এরকম। তখন এসে উনি একটা বড় মোটা মোটা অঙ্কের একটা মানে টাকার ধাক্কা খেয়ে গেল আর কি। কারণ যেই বকনা আপনি 2-2.5 বছর লালন পালন করার পরে যদি 8 লিটার 10 লিটার দুধ হয়, তখন তো স্বাভাবিক এটা লস প্রজেক্ট। কিন্তু বকনা তো ভালো বকনা ছিল, আপনার ম্যানেজমেন্টের প্রবলেমের কারণে আপনার বকনাগুলো নষ্ট হয়ে গেল। তো এটা হচ্ছে বকনার ক্ষেত্রে ওনার। এবং গাভীর ক্ষেত্রে উনি সেম কাজটাই করলো, যখন দেখলো যে দুধ কমে আসছে, তখন সব গাভীকে উনি এভারেজে খাবার খাবার কমাইতে থাকলো, মানে ফার্মের ম্যানেজমেন্টে যারা আছে বা মালিক পক্ষ যারা আছে সবাই। এমন করার ফলে অনেক গাভীর দুধ কমে গেছে। দুধ কমে গেলে স্বাভাবিক আপনার ফার্মের আয়টাও কমে যায়। এই পর্যায়ে উনি সিদ্ধান্ত নিল যে কিছু গরু উনি কালিং করে বিক্রি করবে। এখন এখানে আরেকটা ধরা খাইলো, দেখেন, ধরেন গরু যখন কালিং করবে, এটা স্বাভাবিক, এটা সবার ফার্মে আপনার বছর শেষে 2 বছর আপনার গরু কালিং করতে হবে। উনি কালিং করার ক্ষেত্রে এসে যে ধরাটা খাইলো, যে গরু যে খাবার কম দিচ্ছে, আর ফ্রিজিয়ান গরু যেহেতু বডি বড়, যখনই আপনার খাবারটা কম পায় তখন গরু শুকায় যায়। এখন বর্তমান যেহেতু কসাই বাজারের অবস্থা খুবই ভালো, 650-700 টাকা যখন কেজি হয়, তখন বলতে হবে বাজার ভালো। তো সেই অনুযায়ী একটা ফ্রিজিয়ান গরু নর্মালি 1,30,000 থেকে 1.5 লক্ষ কি 1,70,000 টাকা নর্মালি বিক্রি হবে। ছোট গরু হইলে 1,20,30, বড় গরু হইলে 1,70,000, 80, 2 লাখ টাকা বিক্রি হয়। তো ওনার ক্ষেত্রে হইলো কি, উনি ওই যেই বকনগুলা ড্রাই পিরিয়ড অবস্থায় ভালো খাবার দিতে পারে নাই, নষ্ট হয়ে গেছে, বাচ্চাদের উপরে হিটে আসে নাই, এই গরুগুলা উনি বিক্রি করছে 85-90 হাজার টাকা করে। একসাথে বিক্রি করলো 12টা বা 13টা দেখলাম। ধরেন যদি একসাথে 12টা বিক্রি করে, ছোট গরুই ধরলাম, ছোট গরু হইলেও ফ্রিজিয়ান গরু নর্মালি 1,30,000 টাকার নিচে কোনো কষার কোনো গরু হয় না। সেই ক্ষেত্রে উনি যদি 90,000 করেও সেল করতে, গরু প্রতি 40,000 নাই, তাহলে 4 বার কত, 48,000, মানে 5 লক্ষ টাকা উনি এখানেই শুধু কষাইতেই ধরা খেয়ে গেল। তারপরে এই গরুগুলা বাচ্চা হইলে প্রত্যেকটার বাচ্চা থাকতো, বাচ্চার একটা ভ্যালু থাকতো, সেটা তো মানে বাদই দিলাম। ফ্যাটেনিং এর ক্ষেত্রে যে ভুলটা করলো, একদম সেম ফ্যাটেনিং এর ক্ষেত্রে উনি সেম ভুলটাই করলো খাবারের ক্ষেত্রে এসে। কারণ গরুর শরীরে মাংস ধরবে, তার প্রোটিনের দিকটা হিসাব করতে হবে। এখন আমি জাস্ট পেট ভরার জন্য পানি দিলাম চারিতে, সামান্য কিছু দানাদার দিলাম, এটা দিয়ে গরুর শরীরে মাংস দাঁড়ানো যাবে না, একদম বাস্তবতা যেটা। এটা আগের, এখন ঢাকার এগ্রো যারা করে, ওই গ্রামের সিস্টেম নাই যে সারাদিন মাঠে চড়াই দিলাম, ঘাস খাইলো, আসার পরে পানি খাওয়াইলাম, এখন পুকুরা বসিয়ে দিলাম, ওই রকম সিস্টেম আর এখন নাই।
কারণ ফ্রিজিয়ান যখন করবেন আপনি, ফ্রিজিয়ান পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে পারে। যারা ফ্রিজিয়ান নিয়ে কাজ করেন তারা জানেন যে খাবার ছাড়া ফ্রিজিয়ান গরু দাঁড় করানো যাবে না, এটা একটা মেজর ইস্যু। আপনার ক্যালকুলেটরে টিপে খাবার খরচ কমায় কোনোদিন কেউ ডেইরি খামার টিকে রাখতে পারবে না, একদম চরম সত্য। এই সত্যটা আমার চোখের সামনে, আমি এখন যেটা যতটুকু পারলাম ভিডিওতে দেখালাম আপনাদেরকে, এটা একদম চরম সত্য, এবং এই সত্য দেখে কেউ পিছিয়ে আসতে পারবে না। আমার পয়েন্ট হলো, আপনি ডেইরি ফার্ম করবেন, আপনি মালিক তো অবশ্যই মানে নিজে শ্রম দিতে না পারেন, বাট অলওয়েজ পর্যবেক্ষণে রাখতে হবে, এটা হচ্ছে প্রথম। সেকেন্ড হচ্ছে, আপনাকে ফ্রিজিয়ান গরু যখনই ফার্ম শুরু করবেন, আপনি জাত উন্নয়নে বিশেষ করে যখন আপনার বকনা হবে, আপনি কোন গাভীটার দুধ কতটুকু, ওরে কোন বীজটা দিলে ভালো হবে, বা কোনটার রেকর্ড ভালো, গভর্নমেন্ট দিবে না প্রাইভেট কোনো এডিএল আছে এই ধরনের কোনো কোম্পানি দিবে, এটা তখন যাচাই বাছাই করবে। কিন্তু আপনাকে ডেইরিতে আসার 1.5 থেকে 2 বছরের মধ্যেই আপনার ফার্মের বকনা দিয়ে আপনাকে গাভী রেডি করে আসতে হবে। আপনি যখন 2 বছর বা 3 বছর বা 5 বছর পরে যখন আপনার কালিং সিস্টেমে আসবেন, তখন কালিং করলে হয়তো বা 2টা বা 4টা বা 5টা গরু বিক্রি করলেন, সেই বিক্রির টাকা দিয়ে আপনি একটা গাভী বাহির থেকে কিনলেন। কিন্তু আপনি 2 বছর পর থেকে আপনাকে কন্টিনিউ করতে হবে যে আমার ঘর থেকে যে কয়টা বাচ্চা আসবে ভালো বাচ্চা আসবে, এবং প্রত্যেকটা বাচ্চায় ভালো গাভী হবে, একটা গাভীর জায়গায় একটা গাভী দাঁড় করা হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সেই জন্য আপনাকে সবসময়, বিশেষ করে এআই কর্মী যাদেরকে দিয়ে এআই করাচ্ছেন, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি সারা বছর ওই আপনার ব্রিডার আছে এটা দিয়ে খালি ব্রিড করালেন, যেমন এই ফার্মের সবচেয়ে বড় একটা প্রবলেম ছিল, আমি কিন্তু ব্রিডার দেখালাম আপনাদেরকে, তার আগে আরেকটা ছিল, এটা ছিল এডিএল এর সম্ভবত রেড ফ্রিজিয়ান। এখানে গত 2-2.5 বছর বা 3 বছরের চিত্র যেটা, কোনো এআই কর্মী ঢোকে না এখানে। একটা গরুকে আপনার এআই কর্মী দিয়ে বীজ দেওয়া হয়নি, সবগুলা এখানে ব্রিডার দিয়ে বীজ দেওয়া, যার কারণে বাচ্চাটা হচ্ছে দুর্বল, এবং এসব বাচ্চা যখন গাভী হচ্ছে তখন তাদের রেজাল্ট কোনোভাবেই কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না, ভালো রেজাল্ট হচ্ছে না। আপনাকে এই দিকটা একদম মেজর হিসেবে নিতে হবে, যে আমি কোন বীজটা দিলাম, কোন বাচ্চাটা আসলো, বা বাচ্চাটার রেকর্ড কি, এই জিনিসগুলো আপনাকে নথিভুক্ত করতে হবে। 3 নাম্বার যেটা হয়েছে, আপনি যেটাই খাবার খাওয়ান, এটা মিক্সচার খাওয়ান বা আপনি নিজে খাবার রেডি করে খাওয়ান, যেটাই খাওয়ান, আপনাকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাসের যোগান রাখতে হবে ডেইরিতে আসলে। ডেইরি বলেন, ফ্যাটেনিং বলেন, আপনাকে পর্যাপ্ত পরিমাণে ডেইরিতে আপনাকে ইনভেস্টমেন্ট, কি বলে এটা, কাঁচা ঘাসের জমির ব্যবস্থা করে নিতে হবে। এখন ঢাকা শহরে যারা ফার্ম করে ওদের ব্যাপারটা আসলে একটু ভিন্ন, কারণ ওদের আর ঢাকার আশেপাশে এরকম পর্যাপ্ত জমি পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে যেটা হয়, যেমন আমাদের এই প্রজেক্টে যেটা হয়, এই প্রজেক্টে আশেপাশে কিছু জমি ছিল, ওইগুলো নেওয়া আছে, তারপরেও সারা বছর মোটামুটি সাইলেজ দিয়ে চলে। এখন যেহেতু বড় ফার্ম, এই প্রজেক্টে একটা কাজ করে যে সাইলেজের ক্ষেত্রে হয় কি, যে অ্যাডভান্স পেমেন্ট করে কিছু সাইলেজ করে রাখে, সেটা আমার কাছেই করে। এবং সারা বছরের জন্য এখানে 300 টন মাল দরকার, ওইখান থেকে আমি মোটামুটি একটা টাকা নিয়ে এখানে সাইলেজটা প্রোভাইড করি। উৎপাদন কষ্টের পরে আমি মিনিমাম একটা প্রফিট রেখে এই মালটা দিয়ে দিই, যেহেতু বড় প্রজেক্ট, টিকায় রাখতে হবে। এখন এই কাঁচা গাছ যাদের নাই, ওরা তো স্বাভাবিক ভুক্তভোগী, এটা বলা কিছু নাই। 4 নাম্বার যেটা, আপনার লেবার যারা আছে, বিশেষ করে রাখাল যারা, অবশ্যই অবশ্যই রাখালের দিকে সার্বক্ষণিক নজর রাখতে হবে, এবং ম্যানেজমেন্টের দায়িত্বে যারা থাকবেন তারা প্রত্যেকটা সময় খেয়াল করতে হবে যে আমার একটা গাভী দুধ দোহানো হইলো, দুধ দোহনের পরে গাভীটার উলান বাট সব ঠিক আছে কিনা। যেমন সকালের পরে অ্যাটলিস্ট 8টা 9টা বা 10টার দিকে এসে ম্যানেজমেন্টের যাতে দায়িত্বে থাকবে, হোক সে ম্যানেজার হোক সে মালিক পক্ষ, এসে প্রত্যেকটা গাভী চেক করবে, দেখবে যে তার উলান বাট ঠিক আছে কিনা। কারণ অভিজ্ঞ রাখাল না হলে বেশিরভাগ গাভী মেস্টাইটিস আক্রান্ত হয়, এবং এই মেস্টাইটিস আক্রান্ত হওয়ার পরে একটা গাভী রিজেক্টের কাতারে চলে আসে, তখন কালিং করে বিক্রি করতে হয়। এটা কিন্তু একটা ফার্মের জন্য বড় একটা লস প্রজেক্ট। এখন এখানে এই কয়েকটা মেজর ইস্যু যখন আপনার মালিক পক্ষ খেয়াল করবে না, যেমন এখানে যেটা মিসিং ছিল, একদম প্রথম মিসিং হয়েছে, ওনারা শুধু প্রোডাকশনের দিকে নজর দিচ্ছে, আমার দুধ কতটুকু আসতেছে, টাকা কতটুকু আসতেছে। এটার বিপরীতে যে প্রত্যেকটা গাভীকে সাপ্লিমেন্ট দিতে হবে, এই জিনিসটা ওনারা করে নাই, এই জিনিসটা থেকে ওনারা বিরত ছিল। 2 নম্বর হচ্ছে দানাদার খাদ্যের যে ব্যাপারটা, দানাদার খাদ্যের ক্ষেত্রে ওনারা গরুর দুধ কমে গেছে, খাবার কমাই দিচ্ছে, এই কাজগুলা করছে ওনারা। আর
তারপরে 3 নাম্বার যেটা, ওনারা এআই কর্মী দিয়ে বীজ ব্যবহার করে নাই, নিজস্ব সার ছিল, ওইগুলো দিয়ে বীজ দিয়ে যে বাচ্চা আসছে, ওইটার কোনোটার রেজাল্টই ভালো না। যে দুই একটা বকন দেখাইলাম আপনাদেরকে, একটা রেজাল্টও ভালো না। 8 কেজি, 10 কেজি, 12 কেজি মনে হয় না কোনোটা আছে, এর এর ভিতরে সব কটা। এরকম বকনা আছে অন্তত এখানে 10 থেকে 12টা। তারপরে রাখালের ক্ষেত্রে যেটা হয়, আপনি অনেক সময় দেখা গেছে যে রাখাল, যে 20,000 টাকা বেতন, 22,000 টাকা, 25,000 টাকা, কেউ মানে কমও আছে বেশিও আছে। অভিজ্ঞ রাখালের বেতন আপনার এখন বর্তমানে 18 থেকে 20,000 টাকা নিচে কোথাও নাই। এখন আপনি যদি সে জায়গায় 14,000, 12,000 টাকা দিয়ে আপনি কম দামে লেবার নিয়ে আসেন বা ওয়ার্কার নিয়ে আসেন, ওরা এসে যেটা করে, ও 2টা বা 3টা গরু দুধ দহন করতে পারে। ওরে আপনি 7টা 8টা গরু দিয়ে রাখছে, ওর জন্য প্রেশার হয়ে যাচ্ছে, ও পারতেছে না। ও ঠিকই কোনো রকম টাই না এসে হিসাব দিচ্ছে যে আমি দুধ দহন করতেছি। যে গরুটা ধরেন গতকালকে দুধ হইল সকালবেলা 10 কেজি, ওই নতুন সেল আসার পরে দুধ হইল 8 কেজি। এখন ম্যানেজমেন্টের দায়িত্বে যে আছে সে কিন্তু আর খেয়াল করতেছে না যে আমার 10 কেজি দুধ কালকে ছিল, আজকে 8 কেজি কেন হলো। এইগুলা বড় একটা ইস্যু এখানে। এরকম করতে করতে হয় কি, যে এই গরুগুলো একটা সময় সে ম্যাস্টাইটিস হয়, গরুগুলো নষ্ট হয়। এই ফার্মে এরকম অনেক গরু আছে, কোনোটা গরুর 2বার, কোনোটা গরুর 3বার, কোনোটার 1বার, এরকম সমস্যা। এই মেজর মেজর ইস্যুগুলো খেয়াল করতে হয়, নাহলে এত সুন্দর পরিকল্পিত একটা ফার্ম, আমি কিন্তু শুরুতেই বলছি যে কিভাবে একটা পরিকল্পিত ফার্ম পরিকল্পনার অভাবে নষ্ট হয়। এই হচ্ছে আমাদের এই ফার্মের বর্তমান চিত্র। এখন জানি না কত বছর ফার্মটা এখানে আরো টিকবে, তবে এখনো সময় আছে। যদি এখনো ম্যানেজমেন্ট চিন্তা করে যে না, আমি আমার সিদ্ধান্ত থেকে ফিরে আসব বা গরুর প্রতি আবার নতুন করে খেয়াল করব, বিশেষ করে খাবার, গরুর খাবার কম দিয়ে কেউ গরু রেডি করতে পারবে না, কেউ গরুর ফার্ম টিকে রাখতে পারবে না, একদম চরম সত্য। তবে এখন লসে আছে, কিন্তু যখনই আবার নতুন করে শুরু করবো বলতে, যে গরুগুলো আছে এগুলাকেই যখন আবার টেক কেয়ার শুরু করবে নতুন করে, আবার যেগুলা হিটে আসবে গরুগুলাকে আপনার ভালো কোনো এআই কর্মী দিয়ে এআই করাবে, নতুন বকনা হবে, ওইভাবে করতে হবে। কারণ কালিং করার মতো এখন অনেক গরু আছে এখানে, কালিং করে কিছু গরু কমাই দিতে হবে। তবে যারাই ডেইরিতে আসবেন নতুন করে, খুব সূক্ষ্ম চিন্তা ভাবনা করে আসবেন। কারণ কোটি কোটি টাকা ইনভেস্ট করে এখান থেকে বছর শেষে যে টাকাটা তুলে নিতে পারবেন এটার কোনো গ্যারান্টি নেই। লাভ তো অনেক দূরে, ক্যাশ টাকাটা যে নিতে পারবেন এটার কোনো গ্যারান্টি নেই। এখন আলোচনা অনেক কিছু হয়ে গেল। তো আপনারা যারা আমার এই লাইভটা দেখবেন, সবাই সবার মতামত দিবেন, আপনাদের কার কি অভিজ্ঞতা আছে ডেইরি এবং ফ্যাটেনিং সম্পর্কে। আমি আমারটা বলে গেলাম। তো খুব খারাপ লাগলো, আজকে অনেকদিন পর আসলাম ফার্মটাতে, খারাপ লাগলো যে আমার নিজের হাতে করা একটা ফার্ম, যে জায়গায় 4 লাখ 5 লাখ টাকা পর্যন্ত প্রফিটে ছিল ফার্ম, এই 2-2.5 বছর পরে এসেই ফার্মটা এখন মাসে 4.5 থেকে 5 লক্ষ টাকা লস দিচ্ছে। কারণ দুধ আছে 350 লিটারের মতো। ফার্মটা এখন জানি না কতদিন টিকবে, তবে ফার্মটার জন্য দোয়া করি। কারণ আমার খুব শখের একটা জায়গা ছিল এখানে, প্রায় সময় আসতাম, সময় কাটাইতাম। এখন আর তেমন একটা আশা হয় না। তো যেহেতু আসছি প্রায় 2-2.5 মাস পরে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। হয়তো বা অনেকগুলো ব্যাপারই মিসিং হয়ে গেছে। যদি আপনাদের কোনোটা আপনাদের অভিজ্ঞতা থাকে যে এটা বলা উচিত ছিল, আমাকে জানাবেন, কমেন্টস করবেন, আমি আশা করি আপনাদের উত্তর দিব। সবাই ভালো থাকবেন, এই ফার্মটার জন্য দোয়া করবেন, আর মহেশ সাইলেজকে ফলো করবেন। আশা করি সামনে আরো নতুন ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।